আম্মু, আমি আর পারছি না, তোমরা সব বন্ধ করো প্লিজ। কেন, কি হয়েছে? আর তুই কি পারছিস না? তোমাদের জন্য কি আমি একটু সাধারণভাবে চলতেও পারবো না? আমি যেখানেই যাই সেখানেই বডিগার্ড আমার সাথে যায়। এই বডিগার্ডের জন্য আমার ফ্রেন্ডরা পর্যন্ত আমার সাথে তেমন একটা কথা বলতে চায় না। বডিগার্ড তো রাখা হয়েছে তোর যেন কোনো ক্ষতি না হয়। কেন? আমি কি আমার আত্মরক্ষা করতে পারি না যে বডিগার্ড রাখা লাগবে? আর তাছাড়া আমি তো বিভিন্ন ধরনের ফাইট জানি এবং আমার কাছে লাইসেন্স সহ পিস্তল আছে। এগুলো থাকতে আমার বডিগার্ডের কি দরকার? দেখ বাবা, তোর আব্বু একজন বড় বিজনেসম্যান, ফলে তার অনেক শত্রু হয়ে গেছে। তারা যে কোনো মুহূর্তে তোর ক্ষতি করতে পারে। সেই জন্যই তো তোর আব্বুর তোর জন্য বডিগার্ড রেখেছে। এখন তো আমার সাধারণ মানুষের উপর হিংসা হচ্ছে। আমি কেন তাদের মতো হলাম না? আমি কেন কোনো গরিব ঘরে জন্ম নিলাম না? আরে আমার থেকে তো একটা মেয়েও কোনো জটিলতা ছাড়া রাস্তা দিয়ে চলাচল করছে। আম্মু প্লিজ, তুমি আব্বুকে বলো আমার কোনো বডিগার্ডের প্রয়োজন নেই, আর আমি সাধারণ মানুষের মতো চলাচল করতে চাই। তোমার আম্মু কি বলবে আমাকে? আমি তোমার এবং তোমার আম্মুর কথা শুনতে বাধ্য নেই। শুধু তোমাকে আমার কথা মতো চলতে হবে। তুমি বলছো বডিগার্ডের প্রয়োজনে, আর আমি ভাবছি আরো কিছু লোক নিয়োগ করবো তোমার বডিগার্ডের জন্য। আমি আর কিছু না বলে মাথা নিচু করে আমার রুমে চলে আসলাম, কারণ আব্বুকে যদি কিছু বলিও তা আব্বু শুনবে না। আব্বু তার নিজের সিদ্ধান্তের উপর অটুট থাকে। এবার আমি আমার পরিচয় আপনাদের বলি। আমার নাম সাব্বির ইসলাম। আমার আব্বু মিস্টার রফিক চৌধুরী, একজন বড় ব্যবসায়ী, আর আমরা বর্তমানে এখন লন্ডনে থাকি। আমার জন্মভূমি বাংলাদেশ, কিন্তু আব্বু ব্যবসার কারণে আমাদের লন্ডনে থাকতে হয়। আমার কোনো ভাই বোন নেই। না, যেভাবেই হোক আব্বুকে রাজি করাতেই হবে। আমি আর এই প্যারা নিয়ে পারছি না। আমার কাছে অসহ্য লাগছে। বডিগার্ড এই শব্দটা শুনলে আমার মাথায় 440 ডিগ্রি রাগ উঠে যায়। কি আর কমু দুঃখের কথা। এই বডিগার্ডের জন্য কোথাও শান্তি মতো বসতে পারি না। এমনকি কলেজে গেলেও আমার সাথে যায়, আর ক্লাসরুমেও আমার সাথে বসে থাকে। পারলে তো এরা আমার সাথে টয়লেটে এসে পড়তে পারে। শালাদের জন্য শান্তি মতো একটু টয়লেটেও যেতে পারি না। এরা টয়লেটের বাহিরে দাঁড়িয়ে দাঁড়িয়ে পাহারা দেয়। এই কারণে আমি বডিগার্ডদের দেখতে পারি না। আমি আমার রুমে শুয়ে শুয়ে ফোনে গেমস খেলছি। এখন গেম খেলতেও আর মজা লাগে না। না জানি সাধারণ মানুষ কত এনজয় করে তাদের লাইফ। আমি তাদের মতো আমার লাইফটা করতে চাই। আমি এসব মনে মনে ভাবছি। রাতে খাবার টেবিলে আমি আর আব্বু খেতে বসলাম। আম্মু আমাদের খাবার পরিবেশন করে। আম্মু টেবিলে বসে বলল, আব্বু, হো আব্বু, আমার লক্ষ্যে আব্বু, শোনো না। কি হয়েছে বলো, তোমার কিছু লাগবে? আব্বু, আমার বডিগার্ড চাই না, প্লিজ আমাকে একটু সাধারণ মানুষের মতো চলতে দিবে? বাহ, তুমি আমাদের একটু মতো সন্তান। আমি চাই না তোমার কোনো ক্ষতি হোক, তাই তো তোমার জন্য বডিগার্ড রাখে। আর তাদের বলি তারা যেন তোমাকে এক সেকেন্ডের জন্য একা না রাখে। এখন তুমি যখন সাধারণ মানুষের লাইফটা উপভোগ করতে চাইছো, তাই আমি তোমাকে উপভোগ করতে দেবো, কিন্তু একটা শর্তে। তোমার সব শর্ত আমি মানতে রাজি। শর্ত একটাই, তুমি এই দেশে সাধারণ মানুষের মতো চলতে পারবে না। তোমাকে বাংলাদেশে থাকতে হবে যদি তুমি চাও। এ তো মেঘ না চাইতে পারি। আমাকে আর দেখে কি? বাংলাদেশে থাকলে আমার জন্য অনেক ভালো হবে। আমি আমার মতো চলতে পারবো, সেখানে কোনো বাধা থাকবে না। কি এত ভাবছো? রাজি, আমি রাজি তোমার শর্তে। কিন্তু আমি বাংলাদেশ থেকে পড়তে চাই। আমি ওখানেরই কোনো একটা কলেজে ভর্তি হবে। আচ্ছা ঠিক আছে, তাহলে আমাদের অফিসটা তুমি মাঝে মাঝে গিয়ে একটু দেখে এসো। আচ্ছা আব্বু, তুমি এত এত ভালো। আমি এখন তোমার কথা মেনে নিলাম, দেখে আমি ভালো হয়ে গেলাম। তুমি সবসময় আমার ভালো আব্বু হয়ে থাকবে। আমি চালু করে খাবার খেয়ে আমি আমার রুমে এসে আমার জামা কাপড় যা যা লাগবে আমার সব কিছু গুছিয়ে নিলাম। মানুষের মন পরিবর্তন হতে সময় লাগে না, তাই জানি না কখন আব্বুর মন পরিবর্তন হয়ে যায়। আমি যত তাড়াতাড়ি সম্ভব এখান থেকে যেতে চাই। আমার আব্বুকে দিয়ে বিশ্বাস নাই,
কখন যে মত পাল্টে ফেলবে বলা যায় না। তাই আমি অনলাইনে কালকের জন্য একটা প্লেনের টিকিট কেটে নিলাম। সবকিছু গুছিয়ে আমিও ঘুমানোর চেষ্টা করলাম। আমি এতটাই এক্সাইটেড যে আমার চোখে ঘুম আসছে না। আমি বাংলাদেশে গিয়ে কি করব না করব সেই সব চিন্তা ভাবনা করতে করতে কখন যে ঘুমের রাজ্যে চলে গেলাম আমি নিজেও জানি না। সকালবেলা আমি তাড়াতাড়ি রেডি হয়ে নিচে নামলাম। আম্মু আমাকে দেখে হা করে তাকিয়ে রইল। তখন আমি আম্মুকে বললাম, আম্মু এইভাবে তাকিয়ে আছো কেন? আরে মুখে তো কিছু একটা ঠুকে যাবে। আম্মু আমার কথা শুনে সাথে সাথে মুখ বন্ধ করে ফেললো আর বলল, আমি কি জেগে আছি নাকি স্বপ্ন দেখছি? তুই এত সকালবেলা ঘুম থেকে উঠেছিস? বাবা, আমাকে একটা চিমটি দে তো। আমি আম্মুর হাতে একটা চিমটি দিলাম। আহ, হতচ্ছাড়া, এত জোরে কেউ চিমটি দেয়? আজ কি জন্য এত তাড়াতাড়ি ঘুম থেকে উঠলি জানতে পারি? এতদিন তো আমি তোকে ডেকেও ঘুম থেকে উঠাতে পারিনি। আম্মু, আমি আজকে বাংলাদেশে যাব আর আমার বন্ধুদের থেকে বিদায় নিতে যাচ্ছি। এখন তুই আমাকে ছাড়া থাকতে পারবি? একটু খারাপ লাগবে, তারপরও নিজেকে মানিয়ে নিব। এখন আমি চাই বলে বাড়ি থেকে বের হয়ে আসলাম, না হলে আম্মু আবার ইমোশনাল কথা শুরু করবে। বাড়ি থেকে বের হওয়ার সময় বডিগার্ডগুলো আমার পিছু পিছু আসছে। আমি কিছু বললাম না, আজকের দিনটাই তো পিছু নিতে পারবে। আমি আমার সব বন্ধুদের থেকে বিদায় নিয়ে বাড়িতে চলে আসলাম। বাড়িতে এসে আমার রুমে গিয়ে ফ্রেশ হয়ে কিছুক্ষণ টিভি দেখলাম। দূর, ভালো লাগে না, সময় যেন শেষ হয় না মনে হচ্ছে। দুপুরে খাবার খেয়ে হাসি খুশি ভাবে আব্বু আম্মুর থেকে বিদায় নিয়ে এয়ারপোর্টে এসে বললাম, আব্বু বলেছিল আর কিছুদিন পর যাবার জন্য, কিন্তু আমি আর সেই রিস্ক নিতে চাই না, তাই চলে আসলাম। এয়ারপোর্টের যাবতীয় সব কাজ শেষ করে প্লেনে এসে আমার সিট খুলে বসতে যাব, হঠাৎ খেয়াল করি আমার সিটের পাশে একটা সুন্দরী মেয়ে বসে আছে। আপনারা আবার ভাবিয়েন না আমি মেয়েটার সাথে কথা বলবো। মেয়েটাকে দেখে আর কোনো কথা না বলে আমি আমার সিটে চুপ করে বসে রইলাম। প্লেন আকাশে উড়াল দিল আর আমি কানে হেডফোন দিয়ে গান শুনছি। কিছুক্ষণ পর মনে হলো কে যেন আমাকে আঙ্গুল দিয়ে খোঁচা দিচ্ছে। আমি পাশে তাকিয়ে দেখি মেয়েটা আমার দিকে তাকিয়ে সুন্দর একটা হাসি দিল, যে হাসিতে আমার জায়গায় অন্য কেউ থাকলে এতক্ষণে ফিদা হয়ে যেত। আমি মেয়েটাকে বললাম, আমাকে কিছু বলবেন আপু? আমি বাংলাতেই বলছি, কারণ মেয়েটাকে দেখে মনে হলো সে বাংলা পারে আর আমিও বাংলা পারি। হোয়াট? আমি কিছুটা ভয় পেয়ে গেলাম আর মনে মনে বললাম, আমি কি এমন বলেছি যে আমার মতো পিচ্ছি ছেলেরই চোখ রাঙানি দেয়? আপু, আমি কি কোনো ভুল করেছি যে আপনি আমার দিকে এইভাবে তাকিয়ে আছেন? আমাকে যদি আর একবার আপু বলেছিস তো থাপ্পড় দিয়ে দাঁত ফেলে দেব। আমার শরীরে কি আপু লেখা আছে কোথাও? শয়তান পোলা। আমার নাম নিশি, ওকে? আমাকে নিশি বলে ডাকবে। আর একবার আপু বললে এমন জায়গায় লাথি দিব যে কখনো বাবা ডাক শুনতে পারবি না। কি সুন্দর একটা ছেলে, প্রথম দেখাতেই ফিদা হয়ে গেলাম। ভাবলাম একটু কথা বলে তোমাকে আমার কিছুটা কাছে আনবো, আর বজ্জাত পোলাটা আপু বললে আমার সব ভাবনায় এক বালতি পানি দিয়ে দিল। কই, আমি তো প্রতিদিন বাবা ডাক শুনি। মানে ছেলেটা বিবাহিত নাকি? আমার আম্মু তো আমাকে সবসময় বাবা বলে। আর একটু হলেই তো হার্ট অ্যাটাক করতাম। বজ্জাত পোলা, এইভাবে কেউ বলে? এই, আমি বচ্চাত না। আমার মতো পিচ্ছি ছেলের বচ্চাত বলতে আপনার কষ্ট হচ্ছে না? কই, আমার তো কোনো কষ্ট হইল না। কি দজ্জাল মেরে বাবা! আমার মতো পিচ্ছি ছেলের প্রতি কোনো মায়া কাজ করে না বলে। ওই ওই, তুই কি বললি? আমি দজ্জাল? আর তুই পিচ্ছি? তোকে যদি এখন বিয়ে করে দেওয়া হয় তাহলে তুই 20টা বাচ্চার বাবা হয়ে যাবে, আর নিজেকে পিচ্ছি বলে দাবি করিস? যে করেই হোক ছেলেটার নাম্বার নিতে হবে। আমি আমার 18 বছরের জীবনে কখনো এত সুন্দর ছেলে দেখিনি। ওকে আমার জীবনের জীবনসাথী বানাবো। আচ্ছা, তুমি কোথায় যাবে? ইন্ডিয়া যাব।
ফাজলামো করিস, সেটা তো বাংলাদেশে যাবে। তাহলে নিশ্চয়ই আমি বাংলাদেশে যাব। শালা কুত্তা বিলাই তেলাপোকার ডিম, আমার সাথে ভাব নিচ্ছিস? সময় আসুক তোর সব ভাব ফুস করে দেব। তোর ফোন নাম্বার দে। আচ্ছা, আপনি কি পাগল? কখনো তুই কখনো তুমি করে বলছেন। কি বললি? আমি পাগল? আমি খুশি, আমি তোকে যা ইচ্ছা তাই বলবো। এখন নাম্বার দে চালু, না হলে তোর খবর আছে। না দিলে কি করবেন? আমি চিল্লিয়ে বলবো তুই আমার শরীরে হাত দিচ্ছিস, পরে তোর কি অবস্থা হবে ভেবে দেখ। আমি তো এমন কিছুই করি নাই। সেটা শুধু আমি আর তুমি জানি, আর কেউ তো জানে না। এখন নাম্বার দাও, না হলে কিন্তু। আমার কাছে তো বাংলাদেশের কোনো সিম নেই। নিশে কিছু একটা ভেবে এক টুকরো কাগজে কি যেন লিখে আমাকে দিয়ে বলল, এই নে আমার নাম্বার, 24 ঘন্টা চালু থাকে। সিম তুলে সর্বপ্রথম আমাকে ফোন দিবি। আমি কাগজটা নিলাম। আমার ঠেকা পড়ছে, তোমাকে ফোন দিব? পচা মাইয়া, ফাজিল মাইয়া, কত বড় সাহস! আমার মতো পিচ্ছি পোলারে বচ্চাত বলে তোর বিয়া হইব না। আর আমার বাংলাদেশের সিম আছে, কিন্তু তোকে আমার নাম্বার দিব না। আমি মেয়ে হয়ে তোকে নাম্বার দিছি বলে আবার ভাব নিস না। নিশি বকবক করেই যাচ্ছে, আর আমার মাথা খারাপ করছে। মনটা চাইতেছে ধাক্কা দিয়ে প্লেন থেকে ফেলে দেই। দীর্ঘ কয়েক ঘন্টার জার্নি করার পর প্লেন ঢাকা এয়ারপোর্টে ল্যান্ড করল। আবারও এয়ারপোর্টের যাবতীয় কাজ শেষ করে বের হলাম আমার জিনিসপত্র নিতে। আমি নিশির থেকে আড়াল হয়ে আসলাম। নিশি বলেছিল আমাকে তার সাথে আসতে, তার গাড়ি নাকি আমাকে আমার ঠিকানায় নামিয়ে দিবে। কিন্তু নিশি যদি আমাকে আমার ঠিকানায় নামিয়ে দেয়, তাহলে তো আরো বড় কাণ্ড ঘটে যাবে। আর নিশি আমার পরিচয় জেনে যাবে, কারণ আমি নিশিকে বলেছিলাম আমি বাংলাদেশ থেকে স্কলারশিপ পেয়ে লন্ডনে পড়াশোনা করেছি। এতদিন এখন আমি বাংলাদেশ থেকে পড়াশোনা করতে চাই, আর আমি একজন গরিব ঘরের ছেলে। বাংলাদেশে আমাদের যে অফিস আছে, আমি সেই অফিসের ম্যানেজারকে ফোন করলাম, বললাম এয়ারপোর্টে গাড়ি পাঠানোর জন্য। কিছুক্ষণ ওয়েট করার পর গাড়ি আসলো। আমি গাড়িতে উঠে বসলাম, আর গাড়ির ড্রাইভারকে আমি আমার বাসায় নিয়ে যেতে বললাম। বাড়িতে এসে আমি উপরের একটা রুমে ঢুকে আমার জিনিসপত্র গুছিয়ে ফ্রেশ হয়ে এসে দিলাম একটা ঘুম। এতটা পর জার্নি করার ফলে আমি ক্লান্ত হয়ে গেছি। ঘুম থেকে উঠে দেখি রাত 9:10 বাজে। আমি চোখে মুখে পানি দিয়ে আমার রুম থেকে বের হয়ে ড্রয়িং রুমে এসে দেখি একটা মেয়ে ডাইনিং টেবিলে কিছু খাবার পরিবেশন করতেছে। তখন আমি তাকে বললাম, আপনি কে, আর এখানে কি করেন? আমি কাজের মেয়ে, আমাকে আপনাদের বাড়ির ড্রাইভার এ বাড়ির কাজ করানোর জন্য এনেছে। ও আচ্ছা, ঠিক আছে। আমার অনেক ক্ষুধা পেয়েছে, আমাকে কিছু খাবার দেন তো। স্যার আপনি বসেন, আমি আপনাকে খাবার দিচ্ছি। আপনি আমাকে ভাইয়া বলে ডাকলে খুশি হইতাম। ঠিক আছে স্যার, থুকু ভাইয়া। এইবার ঠিক আছে। আমি আর কোনো কথা না বলে খাবার খাওয়ার দিকে মনোযোগ দিলাম। প্রচন্ড ক্ষুধা পেয়েছে তো তাই। আমি খাবার খেয়ে এবার মেয়েটার দিকে ভালো করে তাকিয়ে দেখলাম। মেয়েটা অল্প বয়সী, শ্যামবর্ণের, কিন্তু চেহারায় অন্যরকম একটা মায়া কাজ করে। আমি মেয়েটাকে জিজ্ঞেস করলাম, আপনার বাড়ি কোথায় আপু, আর আপনার নাম কি? আমি গ্রাম থেকে এসেছি ঢাকা শহরে কাজ করার জন্য। আমার বাবা নেই, অসুস্থ মা আর ছোট্ট একটা ভাই আছে। আর আমার নাম নীলা। আপনি বিয়ে করেছেন? না। আপনি যুবতী একটা মেয়ে হয়ে মানুষের বাসায় কাজ করেন। কেউ যদি আপনার কোনো ক্ষতি করে দেয়, তখন আপনি কি করবেন? আমার এমন প্রশ্ন শুনে মেয়েটা কিছুক্ষণ চুপ থেকে বলল, আমাদের মতো গরিবদের কিছু করার থাকবে না, আমাদের কাজ করেই খেতে হবে, ভাগ্যে যা থাকবে তাই হবে। আপনি আমাকে তুমি করে বললে খুশি হইতাম। আমি আপনার ছোট, অথচ আপনি আমাকে আপনি করে বলছেন, তাই নিজেকে কেমন যেন বুড়ি বুড়ি লাগছে। আচ্ছা ঠিক আছে, তুমি করেই বলতো। তুমি দৈনিক কত বাড়িতে কাজ করো? আজকে আমার কাজের প্রথম দিন, আর আপনার বাড়িতেই। আমি কালকে গ্রাম থেকে আমার এক চাচির বাড়িতে এসেছি, আর তাকে বলেছিলাম আমাকে একটা কাজ জোগাড় করে দিতে।
আর আপনাদের বাড়ির ড্রাইভার চাচির কাছে গিয়ে বলল একটা কাজের মেয়ে দরকার, কোনো মেয়ে থাকলে বলো। তখন চাচি আমাকে দেখিয়ে দিল আর তার সাথে আপনার বাড়িতে আসলাম, আর এসে ড্রাইভারের কথা অনুযায়ী রান্না করলাম। একটা কথা বলি, বলেন। তুমি কাল থেকে আমাদের বাড়িতেই থাকবে। কালকে তোমার সকল জিনিসপত্র নিয়ে আসবে, ঠিক আছে? আর নিচের যে কোনো একটা রুমে তুমি থেকো। আশা করি তোমার কোনো সমস্যা হবে না। আর সব রুমে কিন্তু এসি আছে। ইউ হ্যাভ বেনিফাইড মাই লস্ট এ লস্ট। থ্যাংক ইউ এ লট ফর হিম। আপনি আমার অনেক বড় উপকার করলেন, তার জন্য আপনাকে অনেকগুলো ধন্যবাদ। কারণ চাচির বাসায় তো আর সবসময় থাকা যাবে না। হা করে নীলার দিকে তাকিয়ে আছি। তুমি ইংরেজি জানো? কিছুটা পারি। তুমি কতটুকু পড়াশোনা করেছো? আমি ইন্টার প্রথম ইয়ার পর্যন্ত পড়েছিলাম। কথা কিন্তু টাকার জন্য আর পড়াশোনা করতে পারি নাই। অনেক কষ্টে কিছুটা পড়াশোনা করেছি। তোমার কি পড়াশোনা করতে ভালো লাগে? আমার অনেক ভালো লাগে। আমি তোমাকে কলেজে ভর্তি করে দিব। তুমি কি পড়াশোনা করবে? না থাক, লাগবে না। আমি পড়াশোনা করলে আপনার বাড়ির কাজ করবে কে শুনি? তুমি তো আর সারাদিন কাজ করবে না। সকালে উঠে আমার জন্য নাস্তা বানিয়ে কলেজে যাবে, আর কলেজ থেকে বাড়ি এসে বাকি কাজগুলো করে পড়তে বসবে। কিন্তু আমি তো পড়াশোনার খরচ চালাতে পারবো না। আমাকে গ্রামে টাকা পাঠাতে হবে। তোমার এত কিছু চিন্তা করা লাগবে না। তুমি শুধু মন দিয়ে পড়াশোনা করবে। রহিম ভাই, রহিম ভাই, চিল্লিয়ে রহিম ভাইকে ডাকলাম। রহিম ভাই এসে বলল, জি স্যার। আপনাকে আমি ভাই বলি, আর আপনি আমাকে স্যার বলেন। এটা কিন্তু ঠিক না। আমি আপনার ছোট ভাইয়ের মতো, আর আমি আপনাকে তুমি করে বলবো, কিছু মনে করেন না। আচ্ছা ঠিক আছে, তা আমার ছোট ভাইটার কি লাগবে বলো? ভাইয়া, তুমি নীলাকে তার বাসায় দিয়ে আসো। আচ্ছা ঠিক আছে। নীলা আর রহিম ভাই চলে গেল। আমি আম্মুকে ফোন দিলাম। কিছুক্ষণ রিং হওয়ার পর ফোন রিসিভ হলো। আমি কিছু বলার আগেই আম্মু বলল, কি, বাংলাদেশে গিয়ে তো আমাকে ভুলেই গেলি। কি যে বলো না আম্মু, আমি কি তোমাকে ভুলতে পারি? তুমি আমার এত এত মিষ্টি একটা আম্মু। হয়েছে হয়েছে, থাক, আর পাম দিতে হবে না। এখন বল, তুই ভালো আছিস তো? যেতে কোনো অসুবিধা হয় নাই তো? আরে আম্মু, আমি অনেক ভালো আছি, আর আমার কোনো সমস্যা হয় নাই আসতে। তুমি এত চিন্তা করো না তো। এই নে, তোর আব্বু তোর সাথে কথা বলবে। তা আমার ছেলেটা কেমন আছে? অনেক অনেক ভালো আছি। তা আমার আব্বুটা কেমন আছে? ভালো থাকে কি করে? তার ছেলেটা যে অনেক দূরে চলে গেছে। দূর? আবার শুরু হলো ইমোশনাল ব্ল্যাকমেল। বাবা মা, তুই চলে আয় না। না, আমি আর জানতাম না। আচ্ছা, তোর যখন মনে চাই তখন তুই আসিস। আর আমি আমাদের ম্যানেজারের সাথে কথা বলে রেখেছি। তোর কোনো সমস্যা হলে বা কোনো কিছুর প্রয়োজন হলে তুই ম্যানেজারকে অবশ্যই জানাবি। আচ্ছা ঠিক আছে। আমি ম্যানেজারকে বলেছিলাম তোর জন্য একটা গাড়ি এবং কাজের লোক জোগাড় করে দিতে। তা সে কি সেগুলো জোগাড় করে দিয়েছে? জি আব্বু, সে সব কিছু জোগাড় করে দিয়েছে। আমি তোমার কার্ডে কিছু টাকা দিয়েছি, তোমার ইচ্ছে মতো খরচ করবে। আব্বু, আমার না ঘুম আসছে, আমি এখন ঘুমোবো। তুমি আম্মুর যত্ন নিও, আর নিজেরও যত্ন। সময় মতো খাবার খাবে, আর ঠিক মতো ঘুম দিবে। আমি এইসব বলে ফোন রেখে দিলাম। আমি আমার রুমে এসে চুপ করে ঘুমিয়ে পড়লাম। পরের দিন সকালবেলা আমি ঘুম থেকে উঠে দেখি সকাল 9টা বাজে। আমি ফ্রেশ হয়ে নিচে নেমে দেখি নীলা খাবার টেবিলে খাবার সাজাচ্ছে। আমি নীলাকে দেখে বললাম, নীলা, তুমি এত সকালে আসলে যে? আপনি কি পাগল? কি, আমি পাগল? তা আমাকে তোমার পাগল মনে হয় কেন? সকাল 10টা বাজতে চললো আর আপনি বলছেন এত সকাল? তুমি কখন এসেছো? আর তোমার প্রয়োজনীয় জিনিসপত্র এনেছে তো? আমি তো অনেক আগেই আসলাম। আর হ্যাঁ, আমি আপনার প্রয়োজনীয় সব কিছু এনেছি। আচ্ছা, আপনি কি রকমের মানুষ বলেন তো? আপনি বাড়ির দরজা না লাগিয়ে শুয়ে আছেন। পিচ্ছি ছেলে তো, তাই ফুল হয়ে গেছে। এখানে পিচ্ছি আসলো কোথা থেকে? এখানে তো আপনি আর আমি আছি। এছাড়া আমার জানা মতে এই বাড়িতে পিচ্ছি কোনো ছেলে থাকে না।
কেন? আমাকে কি তোমার চোখে পড়ে না? আমি কত কিউট একটা পিচ্ছি পোলা। নীলা আমার কথা শুনে আমার দিকে হা করে তাকিয়ে রইত। বিয়ে করাই দিলে দরজখানি বাচ্চার বাপ হইব আর নিজেকে পিছিয়ে দাবি করেন? সত্যি কথা বলতে আপনি অনেক কিউট। থাক, আর বেশি বইলেন না, আমি লজ্জা পাচ্ছি। আপনি মানুষটা অনেক মজার। ও, এখন আমাকে খাবার দাও, আর তুমিও বসে পড়ো। নীলা আমার সাথে বসে খেতে চায় নাই, তবুও জোর করে বললাম। তারপর আমরা সবাই একসাথে খেতে বসলাম। খাবার খেয়ে আমি নীলাকে বললাম, তুমি কিছুক্ষণ বিশ্রাম নিয়ে আমার রুমটা একটু পরিষ্কার করে দিও। নীলা মাথা নাড়িয়ে হ্যাঁ বলে চলে গেল খাবারের পাত্রগুলো পরিষ্কার করার জন্য। আমি সোফায় বসে বসে ফোনে গেমস খেলছিলাম। নীলা সব কাজ শেষ করে আমার কাছে এসে বলল, স্যার, সব কাজ তো শেষ, এখন আমি কি করব? আমার হাতে ফোনটা দেখছো? এটা দিয়ে তোমার মাথা ফাটাবো। আর একবার যদি আমাকে স্যার বলো। তাহলে কি বলবো? ভাইয়া বলবে। না, আমি ভাইয়া বলতে পারবো না। কিন্তু কেন? আমার মন চাইছে তাই। আচ্ছা নীলা, তুমি কি এইখানের রাস্তাঘাট চিনো? কিছুটা চিনি। আচ্ছা বলতে পারো আশেপাশে কোনো কলেজ আছে কি না? আছে তো, কিন্তু সেই কলেজে আমাদের মতো ছেলে মেয়েরা পড়তে পারবে না টাকার জন্য, কিন্তু আপনি চাইলে পড়তে পারবেন। তুমি সব সময় 2 লাইন বেশি কথা বলো কেন? আচ্ছা, আর বলবো না। এখন চলো, তুমি আমাকে এই শহরটাকে ঘুরিয়ে দেখাবে। তার আগে একটা কথা বলো, তুমি না গ্রাম থেকে এসেছো? তাহলে এইখানের রাস্তাঘাট কিভাবে চেনো? এর আগেও আমি অনেকবার এই শহরে এসেছি, তাই। আমি আর নীলা বেরিয়ে পড়লাম শহরটা ঘোরার জন্য। আমি রাস্তা দিয়ে হাঁটতেছি আর নীলার সাথে কিছু টুকটাক কথা বলতেছি। হঠাৎ খেয়াল করলাম সামনে একটা ভ্যানে জামা কাপড় বিক্রি করছে একটা লোক, আর সেখানে অনেক মানুষ ভিড় জমিয়েছে। আর তার আশেপাশে রাস্তার পাশেই অনেকগুলো ছোটখাটো কাপড়ের দোকান, আবার কিছু খাবারেরও দোকান আছে। আচ্ছা নীলা, সামনে ওখানে কি হচ্ছে? দেখতেই তো পাচ্ছেন, ছোট্টখাটো একটা বাজার বসেছে, প্লাস মার্কেট বসেছে। সেখানে আমাদের মতো মধ্যবিত্ত পরিবারের লোক কিনা কাটা করছে। আপনারা বলেন, এই মাইয়াটারে কি করব? কোথায় কোথায় আমাদের মতো করে। মনটা কইতাছে গুলি কইরা মারি। আচ্ছা নীলা, এখানে কোনো এটিএম আছে? নীলা আমাকে এটিএম দেখিয়ে দিল। আমি চালু করে এটিএম থেকে কিছু টাকা তুলে আবার নীলার কাছে ফিরে আসলাম। নীলা চলো, আজকে আমি আর তুমি এইখান থেকে কেনাকাটা করব। আমার কাছে তো কোনো টাকা নেই। আমি কি তোমার কাছে টাকা আছে কি না নাই তা জানতে চেয়েছি। তোমার যা যা লাগবে নিয়ে নাও, আমি টাকা দিব। নীলা আর কিছু বলল না, চুপ হয়ে গেল। আমি আর নীলা অনেক কিছু কিনলাম। আমি আর নীলা বাড়িতে চলে আসলাম। আমি নীলাকে বললাম, আমি আর তুমি কালকে সেই কলেজে ভর্তি হব, যেখানে বলে তোমার মতো লোক পড়তে পারবে না। সো ভর্তি হওয়ার জন্য যা যা লাগে সেগুলো তুমি রেডি করে রাখো, আর আমাকে সকালে ডাক দিবা। হঠাৎ নীলার হাতের বাটন ফোনটা বেজে উঠল। নীলা কার সাথে যেন কথা বলল। হঠাৎ দেখি নীলার চোখে পানি চিকচিক করছে। কোনো সমস্যা হয়েছে? আর কে ফোন দিয়েছে? গ্রাম থেকে ফোন এসেছে, আমার আম্মু অসুস্থ, ডাক্তার দেখাতে হবে, কিন্তু আমার কাছে তো টাকা নাই যে আমি আম্মুকে টাকা দিয়ে বলবো তুমি ডাক্তার দেখিয়ে ওষুধ আনো। নীলার কথাগুলো কেমন যেন ভারী হয়ে আসছে। তোমাকে এখন কে ফোন করে জানালো তোমার আম্মু অসুস্থ? আমার ছোট ভাই। আমার পরিবার বলতে আমার আম্মু আর ছোট্ট একটা ভাই আছে, আমাদের কোনো আত্মীয় নেই। আমি এটিএম থেকে যা টাকা তুলেছিলাম সেই সব টাকা আমি নীলার হাতে দিলাম। এইখানে সামান্য কিছু টাকা আছে, এগুলো তুমি তোমার গ্রামে পাঠিয়ে দাও। আমার হাতে এই মুহূর্তে আরেকটি টাকাও নেই, আরও লাগলে দিব, সমস্যা নাই। সো এত চিন্তা করো না। আর তুমি এত মিষ্টি একটা মেয়ে, তোমার কান্না করা মানায় না। নীলা হা করে টাকাগুলোর দিকে তাকিয়ে আছে। নীলা টাকাগুলো পেয়ে শব্দ করে কান্না করে দিয়ে বলল,